সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর পর্যায় সারণী এই চ্যাপ্টারটি নিয়ে একটু আলোচনা করব। তো এই পর্যায় সারণীর মধ্যে আমরা মূল টপিকটি রেখেছি তয়ী সূত্র ও অষ্টক সূত্র। তো যেহেতু এই চ্যাপ্টারটি আমরা প্রথম শুরু করছি, তো তোমাদের এখান থেকে মাধ্যমিকে কীরকমই কোশ্চেন বা কত নাম্বারের কোশ্চেন এসে থাকে সেটা নিয়ে একটু অল্প করে আলোচনা করে নিই। আমাদের চ্যাপ্টারটা যেটা রয়েছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8। ওকে, আমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে এটা হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তো এই চ্যাপ্টারটির মধ্যে এটা একটা অনেক বড় চ্যাপ্টার। এর মধ্যে প্রথম যে পার্টটি রয়েছে 8.1 সেটি হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। পর্যায়বৃত্ততা। তো আমরা এই ক্লাসগুলোতে এই পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই যে ছোট্ট চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এমসিকিউ থাকে 1 নাম্বারের, একটি থাকে এখানে 1 নাম্বার হয়ে গেল, এবং হচ্ছে ভিএসএ থাকে তোমাদের এক × 2, মানে 1 নাম্বারে দুটো থাকে, এখানে হচ্ছে 2 নাম্বার হয়ে গেল, এবং এল এ থাকে 3 নাম্বারের একটি থাকে। ওকে, অর্থাৎ 3 নাম্বার। এখানে তোমরা মোট 6 নাম্বার পেয়ে যাচ্ছ। ওকে, তো আশা করছি এই 6 নাম্বার তোমরা খুব সহজভাবে পাবে যদি তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। তো আর বিশেষ দেরি করব না, এই পর্যায় সারণী চ্যাপ্টারটা নিয়ে এখন শুরু করতে যাচ্ছি। তো নেক্সট পেজে যাই। এখন আমরা এই পর্যায় সারণীর মধ্যে যেটা মূল জিনিস পড়ব যে মৌল। ওকে, তো আমরা ক্লাস 9-এ 20টা মৌল সম্পর্কে খুব সুন্দরভাবে জেনে এসেছি। তো এখানে আমরা এক্সট্রা আরও কিছু পড়ার চেষ্টা করব। তো এখানে দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা 118টি মৌল নিয়ে আলোচনা করব। ওকে, যেটা পর্যায় সারণীর মধ্যেই রয়েছে। এই 118টি মৌলের মধ্যে 92 মানে 92টি রয়েছে প্রাকৃতিক মৌল। প্রাকৃতিক মৌল, এবং বাকি যে মৌলগুলো রয়েছে প্রায় 26টি মৌল, 26টি মৌল যে কৃত্রিম মৌল মানে মানুষ সৃষ্ট মৌল। তো আমরা লিখতে পারি যে মানুষ সৃষ্ট মৌল। ওকে, মনুষ্য সৃষ্ট মৌল। এ পর্যন্ত ক্লিয়ার? তো এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন কিছু বিশেষ নতুন কিছু মৌল আবিষ্কার করার জন্য এবং তাদের ধর্মগুলো নিয়ে আলোচনা করার জন্য। এখন এই পর্যায় সারণীটা কি, যে এই 118টি মৌলকে খুব সুন্দরভাবে কে কেমনভাবে গুছিয়ে রাখতে পারে একটা ছকের মধ্যে, সেই ছকটাকেই আমরা বলবো পর্যায় সারণী। তো বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে, এবং সেই সব বিজ্ঞানীরা নিজেদের মত অনুসারে বিভিন্ন ধরনের পর্যায় সারণীও দিয়েছেন।
ওকে, তাহলে আমরা এখানে যেটা একটু বললাম অল্প একটু ভাষার মধ্য দিয়ে আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হোয়াইট পেনটা নিই। যে আমাদের এই পৃথিবীতে বর্তমানে মোট মৌলের সংখ্যা 118টি। এর মধ্যে 92টি প্রাকৃতিক মৌল এবং বাকি 26টি মানুষ্য সৃষ্ট মৌল। তো এখানে এই বিজ্ঞানীরা বিভিন্ন দিকে লক্ষ্য করেন, যে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এই মৌলগুলির মধ্যে অনেক মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল আছে। ভৌত ও রাসায়নিক ধর্মের মিল আছে। ওকে, যেমন পরিবেশে আমরা অনেক ধরনের মানুষরা বসবাস করি, যেমন একটা মানুষের ধর্ম বা একটা মানুষের বৈশিষ্ট্যর সঙ্গে দেখতে গেলে অন্য মানুষেরও বৈশিষ্ট্য এবং তাদের ধর্ম, তাদের গুণ অনেকটাই আমাদের সাথে ম্যাচ করে যায়। ঠিক এখানেও এই 118টা মৌলের মধ্যে অনেকের মধ্যে অনেক গুণ রয়েছে যেটা সমান। তো এটা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে লক্ষ্য করেন। তখন বিজ্ঞানীরা বলেন যাদের ধর্মগুলো সমান তাদেরকে আমরা একটা সারণীতে লেখার চেষ্টা করব। তো সেগুলো নিয়েই আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে এখানে লিখব, তখন মৌলগুলির রাসায়নিক ধর্মের সাদৃশ্যের উপর ভিত্তি করে নির্ভর করে তাহলে তাদের কেমন ধর্ম রয়েছিল? ভৌত ধর্ম ছিল এবং রাসায়নিক ধর্ম ছিল। তো বিজ্ঞানীরা এই রাসায়নিক ধর্মের মধ্যে মিল খুঁজে পেয়েছে, মানে সাদৃশ্য পেয়েছে। ওকে, এই রাসায়নিক ধর্মের ওপরেই নির্ভর করে নেক্সট পেজে লিখি, মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করে। ওকে, তো ওই মৌলগুলোর শ্রেণীবদ্ধ করে যে ছক পেয়েছিল বা যে টেবিলটা পেয়েছিল তাকেই আমরা বলি যে পর্যায় সারণী। আচ্ছা, ওটা নিয়ে আমরা আলোচনা করব। তো যেসব বিজ্ঞানীরা পরীক্ষা করেছিল তাদের মধ্যে একজন বিজ্ঞানী, হেডিংটা দিই, বিজ্ঞানীর নাম হচ্ছে জার্মান বিজ্ঞানী, ডোবেরাইনার।
ডোবে রাইনার। তো এই ডোবে রাইনার একটি সূত্র দিয়েছিল, যেই সূত্রটির নাম হচ্ছে ত্রয়ী সূত্র। তো ডোবে রাইনারের ত্রয়ী সূত্র নিয়ে এখন আলোচনা করব। তো এই সূত্রটি দিয়েছিল এই ডোবেনার 1817 খ্রিস্টাব্দে। আর এই বিজ্ঞানী কোথাকার বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী। ওকে, আচ্ছা, এই সম্পর্কে একটু এখানে লিখে নিই যে 1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জন ডোবে রাইনার জন ডোবে রাইনার। এই ইংলিশ টার্মটা লিখছি এই কারণে, কারণ আমাদের তো ভারতে এরকমই নাম তো আমাদের নেই। তো এটা হচ্ছে জার্মান বিজ্ঞানী, ইনাদের ইংলিশে নাম হচ্ছে একরকমই থাকে, বিভিন্ন লেখকের বই দেখবে বিভিন্ন রকমের বাংলা নামটা লেখা রয়েছে। ওকে, কিন্তু ইংলিশ নামটা প্রত্যেকটা বইয়ে একই লেখা রয়েছে, কিন্তু বাংলার যে বানানটা এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমই দেওয়া হয়েছে। ওকে, এই কারণে দুটোই তোমাদের সামনে তুলে ধরলাম। এখন এই ডোবে রাইনারের ত্রয়ী সূত্রের মাধ্যমে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেন। তাহলে প্রথম যে বিজ্ঞানীকে নিয়ে আলোচনা করছি, যে জার্মান বিজ্ঞানী ডোবে রাইনার। তো ইনার সূত্রটা কি? ত্রয়ী সূত্র। এখন ত্রয়ী সূত্র আমরা বলছি, কিন্তু ত্রয়ী সূত্রটা কি সেটা আমরা জানিনি। এখন আমরা এই ত্রয়ী সূত্রটা কি সেটা আমরা জেনে নেব। তাহলে এখানে হেডিং দিই যে ত্রয়ী সূত্র। ওকে, তো ত্রয়ী সূত্রতে কি বলছে? যে রাসায়নিক ধর্মের মিল আছে। আচ্ছা, লিখে দিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ লেখার পরে বুঝালে কিছু কিছু জিনিস রয়েছে তোমরা খুব সহজে বুঝতে পারবে। যে রাসায়নিক ধর্মের মিল আছে, রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব বা আমরা একে ভর বলে থাকি, পারমাণবিক ভর, বা আমরা একে পারমাণবিক ওজনও বলে থাকি। ওকে, ওজন অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান
হয়। এই হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র। এখন দেখো আমাদের এই ত্রয়ী সূত্রের মধ্যে কি বলছে এটা তোমাদের বুঝাচ্ছি এবং তার সঙ্গে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এখন দেখো বলছে রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌল। তো এমন তিনটি মৌল আমি ধরে নিই এখানে। তো এখানে আমি উদাহরণ দিয়ে হেডিং করি যে উদাহরণ, যে রাসায়নিক ধর্মের মিল আছে তিনটি মৌল। যেমন আমি ধরলাম লিথিয়াম Li, সোডিয়াম Na এবং পটাশিয়াম কে। এই যে তিনটি মৌল, এই তিনটি মৌলের রাসায়নিক ধর্মের মিল আছে। ওকে, তারপরে কি বলছে যে ওই তিনটি মৌল তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে। ওকে, তাহলে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজানোর আগে তাদের পারমাণবিক গুরুত্ব জানতে হবে। তাহলে এখানে লিখে নেব এদের পারমাণবিক গুরুত্ব হলো, প্রথম লিথিয়াম রয়েছে, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হয় 7। 7। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হয় 23। পটাশিয়াম এর পারমাণবিক গুরুত্ব হয় 39। ওকে, তারপরে বলছে যে ওদেরকে ঊর্ধ্বক্রমে সাজালে দেখো ধীরে ধীরে নিম্ন থেকে ঊর্ধ্বের দিকে বেড়ে উঠছে। এটা ঊর্ধ্বক্রম হয়ে গেল। 7 রয়েছে, 23 রয়েছে, 39 রয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার? নেক্সট তারপরে আমাদের সূত্রে কি বলছে যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব বা ভর বা ওজন অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। এর অর্থটা কি? এখানে বলছে যে এদের মধ্যে মাঝের মৌলের গুরুত্বটি কি রয়েছে 23। বলছে আর যে দুটো রয়েছে এদের গড় আমরা কিভাবে বের করব? এদের গড় যে দুজনকে যোগ করে, তাহলে এখানে লিখে নেব যে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রানুসারে তাহলে মাঝে কে রয়েছে 23। এটা হচ্ছে কার গুরুত্ব? এই সোডিয়াম হচ্ছে মাঝে রয়েছে। তাহলে লিখে নেব সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব এদের দুজনের গড়ের সমান। তাহলে দুজনের গড় কিভাবে নির্ণয় করব? দুটোকে যোগ করব, 39 প্লাস হচ্ছে 7, আর এদের গড় বের করানোর জন্য 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে 39-এর সঙ্গে 7 যোগ করলে পেয়ে যাব 46 বাই হচ্ছে 2। 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 3-এ 6। তাহলে দেখো আমরা 23 পেয়ে যাচ্ছি। আর এটাই আমাদের ডোবেলারের ত্রয়ী সূত্র বলছে ঠিক মাঝের গুরুত্ব সেটাই হবে। সেটাই বলতে কোনটা হবে? ঠিক ওর পাশে যে দুজন রয়েছে তাদের গড়। আর তাদের গড় কিভাবে নির্ণয় করব? যোগ করে বাই 2, এই যে এখানে করেছি। ওকে, তো এরকমই কয়েকটা মৌলের তোমাকে তালিকাটা দিয়ে দেই। ওকে, তাহলে এখানে হেডিং করি যে মৌল, এদিকে হচ্ছে সঠিক পারমাণবিক
গুরুত্ব, আর এদিকে হচ্ছে আনুমানিক পারমাণবিক গুরুত্ব। ওকে, আচ্ছা, এর অর্থটা কি? যেমন আমরা মৌল হিসাবে ধরলাম Li লিথিয়াম, এর কিন্তু সঠিক পারমাণবিক গুরুত্ব হয়ে থাকে 6.94। যেহেতু 6.94, এটাকে আমরা হিসাবের সুবিধার জন্য একে আমরা 7 হিসাবে ধরি। যেমন এই যে এখানে লিথিয়াম আমরা 7 ধরেছি। ওকে, এই কারণে সঠিক পারমাণবিক গুরুত্ব এবং আণবিক পারমাণবিক গুরুত্বটা ধরেছি। আমরা বিশেষ করে এই আণবিক পারমাণবিক গুরুত্বকে ধরেই কাজ করব। ওকে, তো সঠিকটাকে ধরি না এই কারণে, কারণ এটা পয়েন্ট পয়েন্ট করে রয়েছে, এটা একটু আমাদের ক্যালকুলেশানের সমস্যা সৃষ্টি করে, তাই আমরা এই সঠিকটাকে ধরি না। নেক্সট হচ্ছে পরবর্তীতে ধরব সোডিয়াম Na। তাহলে এন এর জন্য হয়ে যাবে 22.99, তাহলে একে আমরা 23 লিখতে পারি। নেক্সট রয়েছে কে, মানে পটাশিয়াম, এর সঠিক হয়ে থাকে 39.10, তো এখানে আমরা 39 লিখতে পারি। তো 39 থেকে বাড়িয়ে 40 করতে পারবো না, কারণ এখানে মাত্র 10 রয়েছে। যদি 9 ঘরে থাকতো তাহলে আমরা এটা 40 ধরে নিতাম। আচ্ছা, কে হয়ে গেল। নেক্সট হচ্ছে পরবর্তীতে ধরব ক্লোরিন। ক্লোরিনের সঠিক হয়ে থাকে 35.10। ওকে, তো আমরা একে 35.5 ধরে থাকি। নেক্সট হচ্ছে বিআর এর জন্য হয়ে থাকে যে 79, মানে 79.9, তাহলে 79.9 যেহেতু রয়েছে আমরা একে 18 ধরতে পারি, 80 ধরতে পারি। নেক্সট হচ্ছে ধরলাম আই রয়েছে, এর হয়ে থাকে 126.9, একে আমরা 127 ধরতে পারি। ওকে, এই হচ্ছে কয়েকটা ছক। তো এখানে আমরা এই তিনজনকে নিয়ে তোমাদের এখানে আমরা দেখিয়ে দিয়েছি কেমন হয়ে থাকে। নেক্সট পরে যে তিনজন রয়েছে এদেরকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। যেমন ধরো এই 80, এদের দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 80 পাবো। আচ্ছা, এটা পাওয়া যায় কিনা একটু চেক করি। তাহলে 127 প্লাস এদিকে হচ্ছে 35.5, তাহলে এটা যোগ করলে হয়ে যাবে 0.5, 7 5 12, 2 থাকলো। আচ্ছা, হাতে থাকলো 1, 3 2 5 6, এদিকে হচ্ছে 1, একে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পেয়ে যাব। 5 দিয়ে দিলে 5 2 গুণে 10, 5 3 15, 5 2 10, 5 5 25 হচ্ছে। তো এই 352 বলছি, 325কে এরপরে আমরা যদি 2 গুণিতক 2 সমান 4 দিয়ে ভাগ করি, 325কে 4 দিয়ে ভাগ করলে প্রায় আমরা 81.25 পেয়ে যাব। ওকে, প্রায় দেখো 80-র কাছাকাছি, কিন্তু আমাদের 80 প্রপারলি আসছে না। ওকে, এটাই হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র। তো এখানে 3টেকে ধরেছি, আমরা এখানে এটাও ধরতে পারি যে সোডিয়াম, পটাশিয়াম এবং এদিকে কি ক্লোরিন, তো এই তিনজনকে আমরা ধরি। তো সোডিয়াম Na এবং হচ্ছে পটাশিয়াম K এবং হচ্ছে ক্লোরিন Cl। তো সোডিয়ামের জন্য কত? সোডিয়ামের জন্য হচ্ছে 23 এবং হচ্ছে K, পটাশিয়ামের জন্য 39, Cl এর জন্য হচ্ছে 35.5। তো এই 35.5-এর সঙ্গে 23কে আমরা যোগ করব, যোগ করলে পেয়ে যাব 0.5, এদিকে হচ্ছে 5 3 8, এদিকে হচ্ছে 3 2 5, বাই একে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পেয়ে যাব। আচ্ছা, 5 দিয়ে দিলে 5 2 গুণে 10, 5 একে 5, 5 একে 5, 5 7 35, আবার একে 117কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, এখানে আমরা পাচ্ছি 29.25, মানে 25। ওকে, প্রায়
মানে 39 রয়েছে, অতটা কাছাকাছি যেতে পারেনি, হয়তো একটু দূরে রয়েছে। ওকে, তো এটাই হচ্ছে ত্রয়ী সূত্র বলছে। দেখতে পাচ্ছ অনেকটাই ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে হচ্ছে 29.25, এদিকে হচ্ছে 39। এখানে দেখো 81.25 আমাদের নির্ণয় করার ছিল 80। তো এই যে ত্রুটিগুলো লক্ষ্য করা যায়, এই ত্রুটিগুলো প্রথম হচ্ছে একটা কাজ, কিন্তু ডোবেলারের ত্রয়ী সূত্রে এই হচ্ছে প্রথম ত্রুটি। নেক্সট পরবর্তী ত্রুটি, আমরা প্রথমেই জেনেছিলাম কতগুলো মৌল রয়েছে, 118টি মৌল। 118টি মৌলের মধ্যে কয়েকটা মৌলের জন্যই এই ডোবেলারের ত্রয়ী সূত্রটি প্রযোজ্য, সব মৌলর জন্য নয়। এই কারণে এই ত্রয়ী সূত্রকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। ওকে, তো আমরা এখানে লিখে নেব ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র কেবল কয়েকটি মৌলের জন্য, কেবল মাত্র কয়েকটি মৌলের জন্য প্রযোজ্য। তাই এই শ্রেণীবিন্যাস কার্যকর নয়, অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এই কারণে এই ডোবেলারের ত্রয়ী সূত্রটি ক্যান্সেল হয়ে যায়, বাদ চলে যায়। নেক্সট পরবর্তী একটি সূত্র আসে, পরবর্তী আরেকজন বিজ্ঞানী একটি সূত্র আবিষ্কার করেছে। সূত্রটি হচ্ছে, মানে বিজ্ঞানীর নাম হচ্ছে নিউল্যান্ডসের কি সূত্র, যে অষ্টক সূত্র। ওকে, এই নিউল্যান্ড নামের এক বিজ্ঞানী, ইনি হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী, ইনি একটি সূত্র আনেন। সূত্রটি হচ্ছে কি অষ্টক সূত্র, আর এই সূত্রটি এসেছিল 1866 সালে। তো এই নিউল্যান্ড কি সূত্রটি দিয়েছিল, এটা আমরা আজকে নয়, আমরা আগামীকাল আলোচনা করব। এই নিউল্যান্ডের অষ্টক সূত্র থেকে আগামীকাল ক্লাসটি শুরু করব। ওকে, তো আজকে প্রথম ক্লাস তোমাদের এই পর্যায় সারণী, তাই একটু অল্প করে ক্লাসটি হলো। নেক্সট আগামীকাল পরবর্তী ক্লাস থেকে আমরা 45 মিনিটের কাছাকাছি ক্লাসটিকে রাখার চেষ্টা করব। ওকে, আর এই ক্লাসের মধ্যে যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে যেতে পারো। ওখানে তোমরা এই ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে, এবং ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমরা এই পিডিএফটাও পেয়ে যাবে। ওকে, আর সাবস্ক্রাইব করে রাখলে সে তো নোটিফিকেশান পেয়ে যাবে, ওটা নতুন করে কিছু বলার নেই। ওকে, তো আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করব। আর যতটা পড়িয়েছি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ক্লাসটিকে বিশেষ লম্বা করছি না। আজকে সবাইকে তাহলে এখানে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।